একজন লোক একদিন একটা ট্যাক্সিতে চড়ে চুপিসারে একটা অজানা বাড়ির সামনে গিয়ে হাজির হয়। সেখানে পৌঁছে মুখে একটা মাস্ক পরে ভেতরে ঢুকে পড়ে সে। কিন্তু ভেতরে ঢুকতেই এমন কিছু দেখতে পায় লোকটা, যা তার পুরো জীবনটাকেই বদলে দিতে চলেছিল। ভেতরের সবাই অদ্ভুত অদ্ভুত মাস্ক পরে একটা রহস্যময় সিক্রেট রিচুয়াল পালন করছিল। সেদিন সে এমন কিছু দেখেছিল যা দেখার জন্য তার কোনো অনুমতি ছিল না। তাই কিছু সময় পরেই লোকটা ধরা পড়ে যায়। এর কয়েকদিন পরের ঘটনা। হাতে সেই মাস্কটা নিয়ে তার স্ত্রীর সামনে বসে কাঁদতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, এই মানুষটি আসলে কে ছিল, আর সে সেদিন কি দেখেছিল এবং কেন সে কাঁদছিল? এই সব কিছুই জানবো আজকের গল্পে। আজকের গল্পটা নেওয়া হয়েছে আইস হোয়াইট শাউট নামে চরম বিতর্কিত একটা মুভি থেকে। তবে এখানে বলে রাখা দরকার, এই সিনেমাটি বানিয়েছিলেন কিংবদন্তি পরিচালক স্ট্যানলি কুব্রিক। আশ্চর্যের বিষয় হলো, সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়, যার কারণ আজও অজানা। তবে অনেকেরই ধারণা, বড় বড় প্রোডাকশন হাউস আর ক্ষমতাশালী মানুষেরা এই সিনেমা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য কেটে ফেলেছিলেন। কুব্রিক হয়তো আগেই জানতেন তার সিনেমার অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে, তাই তিনি খুব কৌশলে এই মুভির ভেতরে আমাদের জন্য লুকিয়ে রেখে গিয়েছিলেন বহু হিডেন মেসেজ। কিন্তু সেগুলো বুঝতে হলে এবং জানতে হলে আজকের পুরো গল্পটা আপনাকে মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি। বর্তমান সময়ে আপনারা অনেকেই অ্যাপস্টাইন ফাইলের কথা শুনছেন এবং সেখানে সারা বিশ্বের তাবর মহারথীদের বিষয়ে তাদের যৌন হয়রানি সহ চরম বিতর্কিত বিষয়গুলো প্রকাশ পেয়েছে। এই মুভিতে আপনি ঠিক তেমন কিছু বিষয় দেখতে পাবেন। আমেরিকা সহ সারা বিশ্বের ধনীদের গোপন কদাকার চেহারা কতটা যে ভয়ঙ্কর এবং বিভৎস হতে পারে, সেটার কিছু অন্তত আজ আপনি পাবেন আজকের এক্সপ্লেইনে। তো যদি আপনি আগ্রহী হন তাহলে নির্দ্বিধায় বসে যেতে পারেন আমার সঙ্গে। গল্পের শুরু হয় একটা পরিবারকে দেখানোর মাধ্যমে। এই পরিবারের প্রধান ছিলেন বিল এবং তার স্ত্রীর নাম ছিল এলিস। যেদিনের কথা বলছি সেদিন তারা দুজনই একটা ক্রিসমাস পার্টির জন্য রেডি হচ্ছিল। পেশায় বিল ছিল একজন ডাক্তার আর এলিস ছিল একজন সাধারণ গৃহিণী। এছাড়া তাদের একটা আদরের মেয়েও ছিল, যার নাম ছিল হেলেনা। ডাক্তার হওয়ার কারণে বিলের ক্লায়েন্টদের বেশিরভাগই ছিল ভীষণ ধনী। তাদের মধ্যে একজন ছিলেন ভিক্টর। বিল ও এলিস দুজনই আজ সেই ভিক্টরের ক্রিসমাস পার্টিতে যাচ্ছিল। ভিক্টরের বাড়িতে পৌঁছানোর পর সেদিন তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় ভিক্টর এবং এলিসের সৌন্দর্যের প্রশংসাও করে সে। ভিক্টর আসলে একজন বিলাসী স্বভাবের মানুষ ছিলেন এবং প্রায়ই তিনি বড় বড় পার্টির আয়োজন করতেন। সেদিনের পার্টি শুরু হলে বিল এবং এলিস নাচতে শুরু করে, কিন্তু ঠিক তখনই বিলের চোখ পড়ে সেখানে পিয়ানো বাজানো এক লোকের দিকে। একটু খেয়াল করতেই বিল বুঝতে পারে লোকটিকে সে চেনে এবং তার নাম নিক। একসময় সে বিলের সাথে একই মেডিকেল কলেজে পড়ত, কিন্তু নিক মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছিল আর আজ সে এখানে পিয়ানো বাজাচ্ছে। নাচ শেষ হলে বিল নিকের সাথে গিয়ে কথা বলে। দুজন কলেজ জীবনের পুরনো স্মৃতি নিয়ে হাসাহাসি করে। কথার মাঝে নিক জানায় তার কখনোই ডাক্তার হওয়ার ইচ্ছে আসলে ছিলই না, তাই এখন সে ধনী লোকদের জন্য পিয়ানো বাজায়, এতে সে ভালোই টাকা পায়। সে আরও বলে প্রায়ই শহরের একটা ক্লাবে পিয়ানো বাজায় সে, আর বিল যদি ওখানে আসে তাহলে আরও আড্ডা দেওয়া যাবে। তারা যখন এদিকে কথা বলছিল তখন অন্যদিকে একটা জায়গায় দাঁড়িয়েছিল এলিস। ঠিক তখন এক ধনী হাঙ্গেরিয়ান ব্যবসায়ী তার কাছে এগিয়ে আসে। সে এলিসের রূপের প্রশংসা করতে করতে তার হাত থেকে ড্রিঙ্ক নিয়ে নিজে পান করতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো এলিস এতে একটুও বিরক্ত হয় না। এরপর সেই লোকটি এলিসকে তার সাথে নাচের প্রস্তাব দেন, আর প্রস্তাব পেয়ে লোকটার সাথে নাচতে রাজি হয়ে যায় এলিস। নাচের সময় সে এলিসের সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করে এবং ঘুরিয়ে ফিরিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেয়। এলিস লোকটার ইঙ্গিত বুঝতে পারছিল, তাই সে তাকে জানায় সে বিবাহিত। হাসি মুখে এলি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিল, কিন্তু তার আচরণে কোনো রাগ প্রকাশ পাচ্ছিল না, কারণ হয়তো ভেতরে ভেতরে একজন অপরিচিত মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার বিষয়টা এলিসের কাছে ভালোই লাগছে। এদিকে নিকের সাথে কথা বলা শেষ করে বিল যখন এলিসকে খুঁজতে আসে, ঠিক তখনই দুজন মহিলা তার কাছে এসে অনেকটা ফ্লার্ট করতে শুরু করে। তারা বিলকে বলে যদি বিল তাদের সাথে যায়
তাহলে তারা তাকে রেইনবোর কাছে নিয়ে যাবে। কিন্তু বিল হাসতে হাসতে জিজ্ঞাসা করে, রেইনবোতে গিয়ে সে কি করবে? মহিলারা রহস্যময় ভঙ্গিতে এবার উত্তর দেয়, এর উত্তর সে সেখানে গেলেই জানতে পারবে। তাদের কথাবার্তার মাঝে ভিক্টরের একজন লোক এসে বিলকে ডেকে নিয়ে যায় ভেতরে। বিল ভিক্টরের ঘরে ঢুকে দেখতে পায় ভিক্টর একজন নারী এসকর্টের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে। যার সাথে সে ঘনিষ্ঠ হয়েছিল তার নাম ছিল ম্যান্ডি। অতিরিক্ত নেশার কারণে ম্যান্ডির শরীর খারাপ লাগায় ভিক্টর বিলকে ডেকেছিল। যেহেতু বিল একজন ডাক্তার ছিলেন, তাই সে পরিস্থিতিটা সামাল দেয় এবং ম্যান্ডিকে সুস্থ করে তোলে। কিন্তু ঘর থেকে বেরিয়ে আসার আগে ভিক্টর বিলকে এই বিষয়টা গোপন রাখার অনুরোধ জানায়। একসময় পার্টি শেষ হয়। নেশাগ্রস্ত অবস্থায় বিল এবং এলিস বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে আবার দুজন নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ে। এলিস মেয়ের যত্ন নেয় এবং ক্রিসমাস গিফটগুলো গোছায়, আর বিল হাসপাতালে রোগী নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবে ডাক্তার হলেও বিল নেশায় আসক্ত ছিল। প্রায় সন্ধ্যায় তারা দুজন একসাথে মারিজুয়ানার নেশায় ডুবে যেত। তো সেদিন এলিস বিলকে প্রশ্ন করে, গত রাতের পার্টিতে সে বিলকে দুজন মেয়ের সঙ্গে দেখেছে। বিল কি তাদের সাথে ফ্ল্যাট করছিল? স্ত্রীর কথায় বিল হালকা মজার ভঙ্গিতে বলে, আসলে মেয়েরাই তার সাথে ফ্ল্যাট করছিল। এলিস এবার জিজ্ঞাসা করে, বিল কি তাদের সাথে শুতে চেয়েছিল? বিল বলে, সে এটা কেন করবে, তার তো স্ত্রী আছে। এর উত্তরে বিল এলিসকে পাল্টা প্রশ্ন করে, তুমিও তো কাল পার্টিতে এক অপরিচিত লোকের সঙ্গে নাচছিলে দেখলাম। এলিস তখন জানায় লোকটি একজন ধনী মানুষ, সে তার সাথে রাত কাটাতে চেয়েছিল। এই কথা শুনে বিল মজা করে বলে, এটা পুরুষদের একটা স্বভাব, একজন সুন্দরী নারীর সঙ্গে ফ্লার্ট করার ইচ্ছে তাদের থাকেই। কিন্তু নেশার ঘোরে এই কথাটাই এলিসের একদমই ভালো লাগে না, আর এখান থেকেই তাদের মধ্যে শুরু হয় ঝামেলা। এলিস রেগে গিয়ে বলে, যদি সব পুরুষ এমনই হয় তাহলে বিলও কি সেই দুই মেয়ের সঙ্গে শুতে চেয়েছিল? স্ত্রী রেগে গিয়েছে বুঝতে পেরে বিল এবার অনেক বোঝানোর চেষ্টা করে তাকে। সে এটাই বোঝাতে চেষ্টা করে সে চাইলেও এমন কিছু করতে পারে না, কারণ সে এলিসকে ভালোবাসে। এ কথা শুনে এলিস হেসে ফেলে এবং বলে, ভালোবাসা বলে আসলে কিছুই নেই। আর বিলকে আরও অস্বস্তিতে ফেলতে সে নেশার ঘোরে একটা গোপন কথা বলে বসে। এলিস জানায় আগের গ্রীষ্মের ছুটিতে তারা যখন ঘুরতে গিয়েছিল তখন তাদের হোটেলে এক নেভাল অফিসার উঠেছিলেন। ডাইনিং হলে ডিনারের সময় তাকে দেখে এলিস এতটাই আকৃষ্ট হয়ে গিয়েছিল যে তার সঙ্গে একটা রাত কাটানোর জন্য বিলের সঙ্গে সে প্রতারণা করতেও পিছু পারত না। এমনকি সেই ঘটনার পরেও অনেক দিন ধরে বিলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময় তার মনে বারবার সেই নেভাল অফিসারের কথাই মনে পড়ত। যদিও সে বাস্তবে ওই অফিসারের সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করেছিল না, কিন্তু বিল থাকার পরেও সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। এইসব কথাগুলো শুনে বিল চুপচাপ এলিসের দিকে তাকিয়ে থাকে। তার ভেতরে একসঙ্গে রাগ, অপমান এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি কাজ করতে শুরু করে। ঠিক তখনই তার এক পুরনো রোগী ফোন করে থাকে এবং সে বিলকে জরুরি ভিত্তিতে তার নিজের বাড়িতে ডেকে পাঠায়। বিলের মন এমনিতেই খারাপ হয়েছিল স্ত্রী এলিসের কথা শুনে, তাই সেও বাড়ি থেকে বেরোতে চাইছিল। কিন্তু এলিসের কথাগুলো তার মাথার ভেতর থেকে কোনোভাবেই বের করতে পারছিল না বিল। তার মাথার মধ্যে সেই দৃশ্যগুলোই কল্পনা করতে সে শুরু করেছিল যেগুলো এলিস তাকে বলেছিল। এর কিছুক্ষণ পর রোগীর বাড়িতে পৌঁছে বিল দেখতে পায় লোকটি ইতিমধ্যে মারা গেছে। সেই রোগীর মেয়ের নাম ছিল মেরিয়ান, যে তাকে ফোন করে ডেকে এনেছিল। এমন পরিস্থিতিতে মেরিয়ান কি করবে বুঝতে না পেরে সে আসলে বিলকে ফোন করে। সব শুনে বিল তাকে নিজেকে সামলে নিতে বলে। মন খারাপ করা কণ্ঠে মেরিয়ান জানায় সম্ভবত সে তার বাগদত্তার সঙ্গে এখন অন্য শহরে চলে যাবে। কিন্তু বিল যখন বেরিয়ে যাবে তখন সে বিলকে বলে সে বিলকে ভালোবাসে। বিল কখনোই তার অনুভূতিগুলো বুঝতে পারেনি। এ কথা বলে হঠাৎ সে বিলকে চুমু খেয়ে বসে। তারপর সে জানায় এই বিয়ে সে করতে চায় না, কারণ আজও সে বিলকেই পছন্দ করে। কিন্তু ম্যারিয়ানের কথা শুনে বিল তাকে বোঝায় সে বিবাহিত এবং সে কখনোই ম্যারিয়ানকে সেই চোখে দেখেইনি। তাছাড়া ম্যারিয়ানের বিয়েও খুব শীঘ্রই হতে যাচ্ছে, তাই তাকে বাস্তবটা অন্তত মেনে নিতে হবে। তাদের কথাবার্তার মাঝে ঠিক তখনই মেরিয়ানের বাগদত্তাও সেখানে এসে যায়, আর বিল সেখান থেকে চলে আসে। সেই বাড়ি থেকে বেরিয়ে বিল সোজা বাড়ি ফেরে না, সে বাজারের দিকে হাঁটতে শুরু করে। কারণ এলিসের কথাগুলো তখন বিলের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তাই এখনই সে এলিসের মুখোমুখি হতে চাইছিল না। বিল যখন হাঁটছে ঠিক
তখন ডোমিনো নামে একটা নারী তার কাছে আসে এবং তাকে নিজের সেবা দেওয়ার প্রস্তাব দেয়। আশা করি বুঝতে পারছেন সে কোন সেবার কথা বলছে। এরকম একটা প্রস্তাব শুনে বিল ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে অবাক করে দিয়ে রাজি হয়ে ডোমিনার সঙ্গে তার হোটেলে যায়। শুরুতে বিল খুব অস্বস্তি বোধ করছিল। ডোমিনো তাকে স্বাভাবিক করার চেষ্টা করে এবং তাকে চুমু খেতে যায়, কিন্তু ঠিক তখনই এলিস ফোন করে তাকে। এলিস তার কাছে জানতে চায় বিল কখন বাড়ি ফিরবে। এবার বিল মিথ্যে বলে সে এখনও রোগীর বাড়িতেই আছে এবং ফিরতে দেরি হবে তার। কিন্তু ফোন কাটার পরই বিল নিজের ভুল বুঝতে পারে। সে ডোমিনোর সঙ্গে কোনো ঘনিষ্ঠ সম্পর্কে জড়ায় না, শুধু তার সময়ের জন্য টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে বিল। তারপর আবার সে রাস্তায় হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ পড়ে এক রেস্টুরেন্টের বাইরের বোর্ডে, যেখানে সে তার সেই পিয়ানো বাজানো বন্ধু নিকের ছবি দেখতে পায়। কিছুক্ষণ ভেবে সে নিকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। এই সময় নিক ক্রিসমাস ফেস্টিভ্যালের জন্য পিয়ানো বাজাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে নিকের সাথে দেখা করে বিল। পুরনো দিনের কথা মনে করে তারা একসঙ্গে ড্রিঙ্কও করে। ঠিক তখনই নিকের কাছে একটা ফোন আসে। ফোনে কথা বলতে বলতেই নিক একটা ন্যাপকিনে কিছু লিখে রাখে, আর এই বিষয়টা বিলের কাছে খুবই অদ্ভুত লাগে। কৌতূহলবশত সে নিককে জিজ্ঞাসা করে বিষয়টা কি। নিক জানায় সে কিছু প্রভাবশালী লোকের গোপন পার্টিতেও পিয়ানো বাজায়। ঠিক এমনই একজন লোক তাকে ফোন করে পার্টির লোকেশন আর সেখানে ঢোকার পাসওয়ার্ডটা জানিয়েছে, আর সেটাই সে ন্যাপকিনে লিখে রেখেছে। নিক আরও বলে এ ধরনের বড় লোকেরা প্রায়ই তাকে ডাকে, কিন্তু পার্টির আয়োজককে সেটা সে নিজেও জানে না, কারণ তাকে চোখ বেঁধে পিয়ানো বাজাতে হয়। নিকের এই শেষের কথাটা ছিল বিলের কাছে ভীষণ ইন্টারেস্টিং। সে নিককে অনুরোধ করে তাকেও যেন একবার এমন একটা পার্টিতে সে নিয়ে যায়। যেহেতু বিল পাসওয়ার্ডটি দেখেই ফেলেছিল, তাই পুরনো বন্ধুত্বের দোহাই দিয়ে সে বারবার লোকেশন জানতে চায় নিকের কাছে। শেষমেশ বাধ্য হয়ে নিক তাকে ঠিকানাটা বলে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সতর্কও করে দেয় যদি বিল কোনোভাবে ধরা পড়ে তাহলে সে যেন তার নামটা না বলে। আরও একটা কথা জানায় সে, এমন পার্টিতে সাধারণ পোশাক পরে যাওয়া যায় না, সেখানে যেতে হলে বিশেষ মাস্ক আর কস্টিউম লাগবে। এই সিচুয়েশনে এটাই মনে হয় হয়তো এলিসের কথাগুলো ভুলে নিজের মন অন্যদিকে ফেরানোর জন্যই বিল এই পার্টিতে যাওয়ার ব্যাপারে এতটা আগ্রহী হয়ে উঠেছিল। কিন্তু সে জানতো না যে পার্টিকে সে মজা ভাবছে সেটাই তার জীবনে এক ভয়ঙ্কর বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। নিকের থেকে বিদায় নিয়ে বিল একটা কস্টিউম শপের সামনে এসে দাঁড়ায়, কিন্তু সে দেখতে পায় সেটা বন্ধ। তবে সে দোকানের মালিককে অনুরোধ করে এবং বেশি টাকার প্রস্তাব দিয়ে এক সেট কস্টিউম ভাড়া করে নিয়ে নেয়। এই দোকানদারের নাম ছিল মিলিচ। মিলিচ যখন তাকে কস্টিউমগুলো দেখাচ্ছিল ঠিক তখনই ভেতর থেকে একটা শব্দ আসে। ভেতর গিয়ে সে দেখতে পায় তার মেয়ে দুজন অচেনা লোকের সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছে। সেই দুজন লোক ছিল মিলিচেরই ব্যবসায়ী ক্লায়েন্ট। তাদের দেখে মিলিচ ভীষণ রেগে গিয়ে গালাগালি করতে শুরু করে এবং মেয়ের সঙ্গে এমন আচরণের জন্য তাড়িয়ে দেয়। এই পুরো ঘটনা বিলের কাছেও খুব অদ্ভুত লাগে, কিন্তু সে নিজের কাজে মন দেয় এবং কস্টিউম নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এত কিছুর পরেও এলিসের কথাগুলো তার মাথার ভেতরে ক্রমাগত ঘুরপাক খাচ্ছিল, আর সে নীরবে সেই গোপন পার্টির দিকেই এগিয়ে যেতে শুরু করেছিল। একসময় বিল পৌঁছে যায় নিকের দেয়া ঠিকানায়। সেখানে পৌঁছে গেটের সামনে দাঁড়ানো দুই লোককে পাসওয়ার্ড বললে বিলকে ভেতরে ঢুকতে দেয় তারা। এই গোপন পার্টিটি হচ্ছিল একটা বিশাল হ্যাভেলিতে। বিল মুখে মাস্ক পরে ভেতরে ঢোকে, আর ভেতরের দৃশ্য দেখে তার পায়ের নিচের মাটি যায় সরে। সেখানে এক অদ্ভুত রিচুয়াল চলছিল। কয়েকজন নারী মুখে মাস্ক পরে একটা বৃত্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। পার্টির হোস্ট, যার গায়ে ছিল লাল রঙের আলখাল্লা, সে এক অচেনা ভাষায় কিছু মন্ত্রের মতো কথা বলে চলেছিল এবং হাতে থাকা ছড়িটি মাটিতে আঘাত করছিল। চারিদিকে বিল তাকিয়ে দেখতে পায় সেখানে উপস্থিত সবাই নিজের মুখ লুকিয়ে রেখেছে মুখোশের আড়ালে, কারণ এটা এমন একটা পার্টি যেখানে শহরের নামি দামি মানুষেরা আসে, কিন্তু সবাই একে অপরের পরিচয় গোপন রাখতে চায়। কিছুক্ষণ পর রিচুয়ালটা শেষ হয়, আর সেটা শেষ হলেই সেই নারীরা একে একে নিজেদের আলখাল্লা খুলে ভিড়ের মধ্য থেকে একজন করে পুরুষ বেছে নিতে শুরু করে এবং তারপর তাদেরকে তারা সঙ্গে নিয়ে যায়। এই পুরো ঘটনাটা সত্যি ছিল ভীষণ একটা অস্বাভাবিক বিষয়। বিল যখন এসব কিছু দেখছিল ঠিক তখন হঠাৎ এক নারী তার কাছে এগিয়ে আসে এবং তাকে নিজের সঙ্গে যেতে বলে।
কিন্তু বিলের মুখভঙ্গি দেখেই সে বুঝে যায় বিলের এই গোপন পার্টিতে থাকার কথা তার ছিল না। কিন্তু এটা বোঝা সত্ত্বেও সে বিলকে পার্টির হোস্টের কাছে ধরিয়ে দেয় না, বরং সে বিলকে সতর্ক করে বলে এখান থেকে এখনই চলে যেতে, নইলে এর পরিণতি খুব খারাপ হতে পারে। এই কথা বলে সেই নারী অন্য কারো সঙ্গে চলে যায়, আর বিল একা একাই সেখানকার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে শুরু করে এবং দেখতে থাকে সে সব কিছু। এখানে সবাই নিজেদের পরিচয় গোপন রেখে একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছিল। কেউ কাউকে চেনে না, কারণ সবার মুখেই মাস্ক, আর মাস্ক পরা অবস্থাতেই তারা মিলিত হচ্ছিল। কিছুক্ষণ পর সেই একই নারী আবার বিলকে খুঁজে বের করে এবং তাকে অনেকটা জোর করেই বলে তাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। বিল এসব শুনে তার কাছে জিজ্ঞাসা করে তুমি কে, আর তুমি কেন আমাকে সাহায্য করছো? নারীটি বলে বিল যেন তার নাম জানার চেষ্টাও না করে, কারণ শুধু নাম বললেই তার জীবন বিপদের মুখে পড়তে পারে। তাদের এই কথাবার্তার মধ্যে ঠিক তখনই এক পার্টির হেল্পার বিলকে ডেকে নেয় এবং তাকে নিচে গিয়ে পার্টির হোস্টের সামনে হাজির করে। সেখানে উপস্থিত সবাই বিলের দিকে এবার সরাসরি তাকায়। তাদের দেখে মনে হচ্ছিল বিলের মিথ্যেটা হয়তো ধরা পড়ে গিয়েছে। এ সময় লাল পোশাক পরা সেই লোক, যাকে আমরা হয়তো রেডম্যান বলতে পারি, সে বিলকে পার্টিতে থাকার জন্য দ্বিতীয় পাসওয়ার্ড জানতে চায়। আর এখানেই বিল পুরোপুরি ভেসে যায়, কারণ তার কাছে শুধু একটাই পাসওয়ার্ড ছিল, যেটা নিক তাকে দিয়েছিল। বিল যখন দ্বিতীয় পাসওয়ার্ডটা বলতে পারে না, তখন রেডম্যান সবার সামনে বিলকে নিজের মাস্ক খুলতে বলে। শুধু তাই নয়, তাকে শিক্ষা দেওয়ার জন্য সবার সামনে কাপড় খুলতেও বলে সে। এছাড়া তাকে সতর্ক করে দেওয়া হয় যদি সে এটা না করে তাহলে আজকেই তার মৃত্যু হবে। পরিস্থিতির গুরুত্ব এবং নিজের বিপদ বুঝতে পেরে বিল ক্ষমা চাইতে থাকে তার কাছে, কিন্তু সেখানে কেউই মজা করার মুডে ছিল না। ঠিক তখনই উপর থেকে সেই নারী চিৎকার করে রেডম্যানকে বিলকে ক্ষমা করার জন্য অনুরোধ জানায়। কিন্তু রেডম্যান তাকে বলে বিলকে বাঁচাতে হলে আজ কাউকে না কাউকে নিজের জীবন দিয়ে দিতে হবে, কারণ এখানকার নিয়ম এটাই। তখন সেই নারী বিলের পরিবর্তে নিজের জীবন দেওয়ার কথা বলে, আর এর ফলে বিলকে ছেড়ে দেওয়া হয়। কেন সেই নারী এমন করলো তার কারণ আমরা পরে জানতে পারবো। এরপর রেডম্যান বিলকে হুঁশিয়ারি দিয়ে বলে সে আজ বেঁচে গিয়েছে, কিন্তু এই পার্টির কথা যদি সে বাইরে গিয়ে কাউকে জানায় তাহলে তার পরিবারের জন্য ফলাফল ভালো হবে না। এরপর সেই নারীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর হাঁপ ছেড়ে বাঁচে বিল। প্রাণ ফিরে পেয়ে বিল সাথে সাথে বাড়িতে ফিরে আসে। তার মাথার ভেতরে শুধু সেই ঘটনাগুলোই ঘটছিল। পুরো ঘর জুড়ে নীল রঙের ক্রিসমাস লাইট জ্বলছিল, আর তার মাঝখানে অপরিচিত নারী পুরুষেরা একে অপরের সাথে মিলিত হচ্ছিল। তবে এটারও বিশেষ একটা কারণ আছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এদিকে বিল বাড়িতে ফিরে বেডরুমে ঢুকতেই এলিস ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। কান্না জড়িত কণ্ঠে সে বিলকে নিজের স্বপ্নের কথা বলে। সে বলে স্বপ্নে সে দেখেছে সে আর বিল দুজনেই একটা বাগানে নগ্ন অবস্থায় রয়েছে। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও সে বিলের সামনে আসতে লজ্জা পাচ্ছিল। ঠিক তখনই সেই নেভাল অফিসার সেখানে আসে এবং এলিস বিলের সামনেই তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপরে একে একে আরও অনেক মানুষ জড়ো হয় সেখানে, আর এলিস বিলের চোখের সামনেই সবার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। এমনিতেই আগের কথাগুলোই বিলের পক্ষে হজম করা কঠিন ছিল, তার উপরে এলিসের এই স্বপ্নের কথা শুনে সেবার আরও বেশি ভেঙে পড়ে। যদিও এই স্বপ্নের অর্থ ছিল খুব গভীর, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আচ্ছা, আপনার বিরক্ত হচ্ছেন না তো? এই পরবর্তীতে জানতে পারবো এই বিষয়গুলো একাধিকবার বলছি বলে। আসলে এটা বলার বিশেষ কারণ আছে, এই পুরো এক্সপ্লেনের শেষের ব্যাখ্যায় আপনারা সেটা বুঝতে পারবেন। কিন্তু পার্টি থেকে ফিরে আসার পর বিলের মাথায় শুধু সেই দৃশ্যের কথাই ঘুরপাক খাচ্ছিল। সত্য জানার জন্য একেবারে উৎগ্রীব হয়ে গিয়েছিল বিল। তাই সে তার বন্ধু নিকের হোটেল যায়। পর রিসেপশন থেকে সে জানতে পারে নিক সেদিন ভোর 5টার সময় চেক আউট করেছে। আরও খোঁজ নিয়ে সে জানতে পারে সকালে নিক দুজন অচেনা লোকের সঙ্গে হোটেলে ফিরেছিল। তার মুখে আঘাতের দাগও ছিল, আর চেক আউটের পর সেই দুজন লোক তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। এই কথাগুলো শুনে বিল চিন্তিত হয়ে পড়ে। এরপর সে নিজের কস্টিউম ফেরত দিতে যায় সেই দোকানে, কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারে মুখের মাস্কটি সে বাড়িতে ফেলে এসেছে, তাই তাকে অতিরিক্ত টাকা দিতে হয়। কিন্তু ঠিক সেই সময় দোকানদার মিলিচের মেয়ে সেখানে আসে এবং সেই দুই ব্যবসায়ীও দোকান থেকে বেরিয়ে যায়।
এটা দেখে বিলের এবার খুব অদ্ভুত লাগে, কারণ আগের রাতে মিলিস তাদের উপর ভীষণ রেগে গিয়েছিল, অথচ আজ সে তাদের ভালোভাবে বিদায় জানাচ্ছে। আরও অদ্ভুতভাবে মিলিস তার মেয়ের দিকে ইঙ্গিত করে বিলকে বলে তার যদি আরও কিছু দরকার হয় তাহলে সে যে কোনো সময় দোকানে আসতে পারে। এর মানেও আমরা পরে বুঝতে পারবো। এসব ঘটনায় অস্বস্তি বাড়তে থাকায় বিল আবার সেই হ্যাভেলির বাইরে গিয়ে দাঁড়ায়, মানে সেই বাড়িটা, এবং সব কিছু পর্যবেক্ষণ করতে শুরু করে। কিন্তু সে জানতো না একটা ক্যামেরা তাকে নজর রাখছিল। হঠাৎ এর মধ্যে একটা দামি গাড়ি এসে থামে গেটের কাছে। একজন লোক গাড়ি থেকে নেমে বিলের হাতে একটা চিঠি দিয়ে চলে যায়। চিঠিতে লেখা ছিল, এটাকে তোমার দ্বিতীয় এবং শেষ সতর্ক বার্তা মনে করো। অযথা উত্তর খোঁজা বন্ধ করো, নইলে পরিণতি ভয়াবহ হবে। স্বাভাবিকভাবেই এটা ছিল বিলের জন্য একটা বড় হুমকি। এই বিষয়টা গল্পের সবচেয়ে অদ্ভুত মোড়গুলোর একটি, যার মানে পরে ব্যাখ্যা করব আমরা। একটু ধৈর্য ধরুন। নোটিশটি পেয়ে বিল বাড়িতে ফিরে আসে। যে বাড়িতে একসময় সে শান্তি পেত, এখন সেখানে এলিসের স্বপ্নগুলোর কথা তাকে তাড়া করতে থাকে। কোনোভাবেই বিল স্থির হতে পারে না। এই অস্বস্তি থেকে পালাতে সে কাজের অজুহাতে আবার বেরিয়ে যায়, কিন্তু ক্লিনিকেও তার মাথায় শুধু এলিসের স্বপ্নই ঘুরপাক খাচ্ছিল। তাই বাধ্য হয়ে সে মেরিয়ানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যে মেয়েটা একতরফাভাবে তাকে ভালোবাসত এবং যার বাবা সম্প্রতি মারা গিয়েছিলেন। কিন্তু তার ফোনটি রিসিভ করে মেরিয়ানের বাগদত্তা, আর বিল তার কণ্ঠটা শুনে সঙ্গে সঙ্গে কেটে দেয়। এরপর সে আবার সেই এসকর্ট ডোমিনোর কাছে যায়, কিন্তু সেখানে ডোমিনো ছিল না। তার রুমমেট তাকে জানায় ডোমিনোর মেডিকেল টেস্টে সে HIV পজিটিভ ধরা পড়েছে। এই কথাটা শুনে বিল শকড হয়ে পড়ে। সে ভাবে যদি সেই রাতে এলিস তাকে কোনোভাবে ফোন না করত আর সে যদি ডোমিনোর সাথে মিলিত হতো, তাহলে তারও হয়তো HIV পজিটিভই হতো। এসব চিন্তা মাথায় নিয়ে বিল সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু রাস্তায় বেরোনোর পর এক অচেনা লোক তাকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু বিল থেমে তাকাতেই লোকটি সরে যায়। বিল বুঝতে পারছিল না এটা কি কোনো সতর্কবার্তা নাকি অন্য কিছু। এরপর নিজেকে আড়াল করতে বিল একটা রেস্টুরেন্টে গিয়ে ঢোকে। সেখানে একটা খবরের কাগজে সে দেখতে পায় একজন নারী মডেল মাদকাসক্তির কারণে মারা গিয়েছে এবং তার নাম অ্যামান্ডা। এই নামটা শুনে বিল চিন্তায় পড়ে যায়, কারণ এই নামটা তার কাছে পরিচিত মনে হচ্ছিল। বিষয়টি নিয়ে আরও জানার জন্য সেবার অ্যামান্ডার ডেড বডি দেখার সিদ্ধান্ত নেয়। বিল একজন ডাক্তার হওয়ার কারণে হাসপাতালের মর্গে ঢোকার অনুমতি সে সহজেই পেয়ে গিয়েছিল। সিটি হাসপাতালের মর্গে গিয়ে লাশটি দেখে বিল। সে লক্ষ্য করে মেয়েটির উচ্চতা এবং চেহারা ঠিক সেই নারীর মতো যে পার্টিতে বিলের জীবন বাঁচিয়েছিল। এরপর সেখান থেকে বেরোতেই তার কাছে ভিক্টরের ফোন আসে। ভিক্টর, চিনতে পারছেন তো, সেই ধনী ব্যবসায়ী। ভিক্টর তাকে জরুরি ভিত্তিতে তার বাড়িতে ডেকে নেয়। বিল যখন সেখানে পৌঁছায়, সে বিলকে স্কচ অফার করে ইঙ্গিতে জানায় সে সব জানে, কারণ সেও সেই গোপন পার্টিতে ছিল। ভিক্টর বিলকে এবার বেশ কিছু কথা বলতে থাকে, আর সেগুলো অনেকটা অনুরোধের সুরে ছিল। এসব মানুষের নিয়ে খোঁজাখুঁজি বন্ধ করতে বলে সে বিলকে, কারণ তারা এতটাই ক্ষমতাশালী যে তাদের নাম জানলে বিল রাতে ঘুমোতে পারবে না। ভিক্টর আরও জানায় নিককে নিরাপদে সিয়াটলের ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে। এ কথা শুনে বিল তখন মৃত মডেলের কথা জিজ্ঞাসা করলে ভিক্টর উত্তর দেয় তাতে কি আসে যায়, সে তো একজন পতিতা ছিল। ভিক্টর এবার অন্য একটা কথা বলে, বিলের ট্যাক্সিতে করে পার্টিতে যাওয়ার বিষয়টাকে সবাই সন্দেহ করে ফেলেছিল সেদিন, কারণ বাকিরা সবাই এসেছিল দামি দামি গাড়িতে চড়ে। আর দ্বিতীয় পাসওয়ার্ডটা তাকে যেটা জিজ্ঞাসা করা হয়েছিল সেটা আসলে কিছুই ছিল না। আসলে দ্বিতীয় পাসওয়ার্ড বলে কিছু ছিলই না, ওটা শুধু বিলকে ফাঁসানোর জন্য বলা হয়েছিল। ভিক্টর এবার একটা মিথ্যে বলে তাকে। পার্টিতে আসলে বাস্তবে কোনো কিছুই ছিল না, সবই ছিল সেখানে উপস্থিত মানুষের অভিনয়। কেউ সেদিন মারা যায়নি, এমনকি সেই নারীও নাকি ঠিক আছে। কিন্তু ভিক্টরের কথা শুনে বিল এবার খবরের কাগজটা দেখিয়ে বলে মিথ্যে বলা বন্ধ করো, কারণ সে নিজেও লাশটা দেখেছে। বিলের কথার পর ভিক্টর এবার স্বীকার করে সেই মেয়েটি সেই পার্টিরই ছিল, কিন্তু তারা তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছিল। যদি সে পরে নিজেই ড্রাগস নিয়ে মারা যেয়ে থাকে তাহলে সেটা দায় তার নিজের। ভিক্টর আরও বলে সব কিছুই সেদিনের ছিল আসলে নাটক। মেয়েটি আগে থেকে নেশাগ্রস্ত ছিল, সে সেই ম্যান্ডি ছিল যাকে আমরা শুরুতে দেখেছিলাম। এসব ভুলে গিয়ে
বিলকে এবার ভিক্টর খোঁজাখুঁজি না করার পরামর্শ দেয়। তারপর সে তাকে বিদায় জানায়। এরপর চুপচাপ বাড়ি ফিরে আসে বিল এবং ক্রিসমাস লাইটটা বন্ধ করে দেয়। কিন্তু এক সমস্যার পর আর একটা সমস্যা তার জন্য অপেক্ষা করছিল। সে দেখতে পায় তার মাস্কটি এলিসের পাশে রাখা, আর এটা ছিল খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। বিল ভাবছিল হয়তো এলিস তার সব কিছু জেনে গিয়েছে, কিন্তু সে মাস্কটা সেখানে কেন রেখেছে? এই ভেবে বিল অনেকটা ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে এলিসকে সেই রাতের কথা সব কিছু খুলে বলে। বিলের কথা শুনে এলিসও কাঁদে, কারণ বিল তাকে ঠকাতে চেয়েছিল। কিন্তু তারপরও সে তাকে বলে, আজ তো আমাদের মেয়ের জন্য ক্রিসমাস শপিংয়ে যাওয়ার কথা, যাবে কি? বিল এলিসের কথায় রাজি হয়। শপিংয়ের সময় বিল এলিসকে জিজ্ঞাসা করে এখন তারা কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবে। এলিস উত্তর দেয়, তাদের বাইরের চিন্তা বাদ দিয়ে একে অপরকে এবার সময় দিতে হবে এবং শারীরিক চাহিদার দিকেও তাদের মনোযোগ দিতে হবে। সে আরও বলে এটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে, কারণ এক রাতের ভুল পুরো জীবনের সিদ্ধান্ত হতে পারে না। এই কথার মাঝেই তাদের মেয়ে ফ্রেমের বাইরে চলে যায়। ক্যামেরায় ফোকাস হয় শুধু বিল এবং এলিসের উপর। আর এখানেই মুভির গল্পটা শেষ হয়। বন্ধুরা, এবার আমি আপনাদের অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, যেগুলো এই মুভিতে খুব গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অনেকটা নিঃশব্দে। আপনারা যদি এই মুভিটা গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে আমার পরবর্তীতে দেয়া ব্যাখ্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনোপুত হবে। এক দৃশ্যে আমরা দেখেছিলাম বিলকে সান্ত্বনা দেওয়ার বদলে এলিস উল্টো সেই নেভাল অফিসারের কল্পনাপ্রসূত কথা বলে তাকে আরও বেশি উস্কে দিয়েছিল। এখানে প্রশ্ন ওঠে, তাহলে কি এলিসও সেই গোপন গ্রুপ বা সিক্রেট পার্টির অংশ ছিল? এ কথার উত্তরে বলা যায়, আমরা নিশ্চিত করে কিছুই আসলে বলতে পারি না, শুধু অনুমানই করা যায়। কারণ পার্টিতে বিল দেখেছিল অনেক অচেনা মানুষ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠছে, আর ঠিক তারপরেই বাড়ি ফিরে এলিস তার স্বপ্নের কথাগুলো তাকে বলে, যেখানে সে হুবহু অচেনা মানুষের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়েছিল। তাহলে কি এটা শুধুই কাকতালীয় ছিল? প্রশ্নটা আপনাদের কাছে। গল্পের একেবারে শেষে আমরা দেখতে পাই এলিসের পাশেই সেই মাস্কটি রাখা আছে। এটা কিসের ইঙ্গিত? হয়তো এলিস গোপনে বিলের সামনে স্বীকার করে নিচ্ছিল যে সেও কোনো এক সিক্রেট পার্টিতে কোনো মাস্ক পরা মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল। তবে আবারও বলছি, এগুলো সবই অনুমান, নিশ্চিত কোনো প্রমাণ নয়। এবার যদি আমরা মুভির পোস্টারের দিকে তাকাই, সেখানে দেখা যায় এলিসের শুধু একটা চোখ দেখা যাচ্ছে। এক চোখের প্রতীকী অর্থ আমরা তো জানি, তাই না? আপনারা অনেকেই জানেন। অনেকেই মনে করেন হয়তো এলিসও কোনো গোপন সোসাইটির সঙ্গে যুক্ত ছিল। এরপর চলুন আমরা ভিক্টরের বাড়ির পার্টির দৃশ্যে যাই। লক্ষ্য করার বিষয় হলো, এটা ছিল একটা ক্রিসমাস পার্টি। সাধারণত ক্রিসমাসের তারকা 5 কোণ বিশিষ্ট হয়, কিন্তু এখানে দেখা যায় এই তারকাটা 8 কোণ। এই 8 কোণ তারকাটি স্টার অব ইস্তার, যা মেসোপটেমিয়ান দেবী ইস্তারের প্রতীক হিসেবেই আমরা গণ্য করে থাকি। এই প্রতীকের অর্থ হচ্ছে প্রেম, উর্বরতা এবং যুদ্ধ। আর ব্যাবিলনীয় সংস্কৃতিতে এটি ডিভাইন পাওয়ার এবং একটা নতুন সৃষ্টির প্রতীক হিসেবেই বিবেচিত হয়। সেই পার্টিতে থাকা মূর্তিটিও লক্ষ্য করার মতো। রোমান সংস্কৃতিতে এটা কিউপিড দেবতার প্রতীক, অর্থাৎ আকর্ষণ এবং কামনার দেবতা হচ্ছে কিউপিড। তাহলে প্রশ্ন হলো, একটা ক্রিসমাস পার্টিতে কেন এসব প্রতীক দেখানো হলো? আসলে এটা উচ্চবিত্তদের পার্টিগুলোর মানসিকতা বোঝাতে ব্যবহার করা হয়েছে, যেখানে মানুষ সম্পর্ক ভুলে গিয়ে নিজেদের কামনা বাসনার মধ্যেই বিভ্রান্ত হয়ে পড়ে। এ কারণেই দেখা যায় বিল সেই 2 মডেলের সঙ্গে ফ্লার্ট করছিল, আর তার স্ত্রী এলিস হাঙ্গেরিয়ান লোকটির সঙ্গে। এখান থেকেই আসে সেই 2 মডেলের প্রসঙ্গ, যারা বিলকে রেইনবোর কাছে যেতে বলেছিল। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায়। মুভিতে যেখানে যেখানে রেইনবো কালার বা রেইনবো লাইট ব্যবহার করা হয়েছে, সেগুলো মূলত ডিজায়ার বা কল্পনার জগৎকে বোঝায়। মুভিতে লক্ষ্য করলে দেখা যাবে ফ্যান্টাসি বা কামনার সঙ্গে সম্পর্কিত প্রতিটি দৃশ্যে কোথাও না কোথাও একটা ক্রিসমাস ট্রি আছে। কারণ আধুনিক সমাজে ক্রিসমাস নিজেই এক ধরনের স্বপ্নময় ফ্যান্টাসি উৎসব। যেমন এলিস ও হাঙ্গেরিয়ান লোকটির ফ্ল্যাটিং দৃশ্য, বিল যখন সেই নারী স্কটের বাড়িতে যায়, সব জায়গাতেই ক্রিসমাস ট্রি দেখা গিয়েছিল। কিন্তু যেই মুহূর্তে বিল তার কামনা পূরণ না করে ফিরে আসে, তখনই ক্রিসমাস ট্রি ফ্রেম থেকে আউট অফ ফোকাস হয়ে যায়। একই সাথে এলিস যখন হাঙ্গেরিয়ান লোকটিকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল,
তখনও কিন্তু ক্রিসমাস ট্রি ফোকাস হারায়। আপনারা হয়তো লক্ষ্য করবেন গল্পের শেষে বিল নিজেই ক্রিসমাস লাইটটা বন্ধ করে দেয়। এর অর্থ কী ছিল? আসলে এর অর্থ ছিল সে ফ্যান্টাসি জগৎ ছেড়ে বাস্তব দুনিয়ায় ফিরে এসেছে। চলুন এখন আবার রেইনবো থিওরিতে ফিরি। যে দোকান থেকে বিল পোশাক ভাড়া নিয়েছিল সেই দোকানের নামও ছিল রেইনবো। খেয়াল করেছেন? সেখান থেকেই সে সেই গোপন ফ্যান্টাসি পার্টিতে গিয়েছিল। অর্থাৎ সব কিছুর সাথেই কোথাও না কোথাও একে অপরের সঙ্গে কানেক্টিং রয়েছে। আর যদি আমরা রেইনবো থিওরি থেকে আরেক ধাপ এগিয়ে যাই, তাহলে হয়তো পরিচালক আমাদের জন্য একটা গোপন বার্তা রেখে গিয়েছেন মুভিতে। রেইনবো মানে 7টি রং, মানব মস্তিষ্ক এবং আবেগের সঙ্গে সংযুক্ত। এটা বহু পুরনো একটা মন নিয়ন্ত্রণ প্রকল্পের দিকেও ইঙ্গিত করতে পারে, যাকে অনেকেই মোনার্ক প্রোগ্রাম বলে জানেন। যদিও এটা এখনও একটা কনস্পিরেসি থিওরি হিসেবেই রয়ে গিয়েছে। তাহলে কি নির্মাতা ইঙ্গিত দিতে চেয়েছেন যে এমন মন নিয়ন্ত্রণ প্রকল্প আজও গোপনে সক্রিয়? আমরা কখনোই আসলে এটা নিশ্চিতভাবে জানতে পারবো না। এরপর আসে সেই রেইনবো কস্টিউম শপের দৃশ্য, যা সত্যিই ভীষণ বিস্ময়কর ছিল। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম এক অল্প বয়সী মেয়েকে 2 অচেনা লোকের সঙ্গে আপত্তিকর অবস্থায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার বাবা হয়েও দোকানদার কোনো প্রতিবাদ করছিল না, বরং পরের দিন যেন সে নিজেই মেয়েটিকে ওই লোকদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। তবু মেয়েটির মুখে হাসি ছিল, তাই অনেকেই মনে করতে পারেন সম্ভবত সে তার আসল মেয়ে ছিল না, হয়তো তাকে ভাড়া করে আনা হয়েছিল। আরেকটা বিষয় লক্ষ্য করুন, একটা সাধারণ কস্টিউম শপের প্রবেশ পথ এতটা কঠোরভাবে সুরক্ষিত কেন? এর একটা উত্তর আছে। সম্ভবত সেই মেয়েটি যাতে পালাতে না পারে সেজন্য এটা করা হয়েছে। মেয়েটির দাঁড়ানোর ভঙ্গিও হুবহু সেই নারী স্কোয়াডদের মতো, যার সঙ্গে বীর ঘনিষ্ঠ হতে যাচ্ছিল। এর মাধ্যমে নির্মাতা দেখাতে চেয়েছেন কিভাবে গোপন ফ্যান্টাসি পার্টিগুলোতে অল্প বয়সী মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালাতো। এই প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে অ্যাপস্টিন কেসের কথাগুলো আপনারা মনে করতে পারেন, যেটা আমি এক্সপ্লেইনের শুরুতে বলেছিলাম। এরপর আসে সবচেয়ে বড় প্রশ্ন, সেই লাল পোশাকের লোকটি আসলে কে ছিল যে পার্টি পরিচালনা করছিল? অনেকের মতে সে ভিক্টরই হতে পারে, কারণ ভিক্টর যখন বিলকে সত্য বলার জন্য বাড়িতে ডাকে তখন সে লাল রঙের স্নোকার টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছিল। সিক্রেট পার্টিতেও রেডম্যান লাল কার্পেটের ওপরে দাঁড়িয়ে বিলকে নির্দেশ দিচ্ছিল। ভিক্টর কথা বলার সময় 2 বার বল টেবিলে আঘাত করে, খেয়াল করেছেন? আর পার্টিতে রেডম্যানের কথা শেষ হলে সে 2 বার তার ছড়ি মাটিতে ঠোকে। আরও লক্ষ্য করার বিষয়, ভিক্টর যখন তার কথা শেষ করে সে নীল আলোয় দাঁড়িয়ে থাকে। ঠিক একইভাবে রেডম্যানও শেষ মুহূর্তে নীল আলোয় বসে যায়। তাই অনেকেরই অনুমান ভিক্টরই হয়তো সেই রেডম্যান। এরপর আসে লেটার কনস্পিরেসি। বিল যখন দ্বিতীয়বার হুমকির চিঠি পায় সেটা অনেকটাই হালকা মনে হয়, অথচ প্রথম সতর্কবার্তার সময় একজন মারা গিয়েছিল। তাহলে দ্বিতীয় সতর্কতা এত সহজ কেন? অনেকেরই ধারণা আসল চিঠিটি হয়তো পরে বদলে দেওয়া হয়। সম্ভবত সেখানে এমন কিছু দাবি করা হয়েছিল যা বিলকে পুরোপুরি ভেঙে দেয়। এই কারণেই আমরা দেখতে পাই বিল সেই মাস্ক সাথে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে। কেউ কেউ মনে করেন সিক্রেট পার্টির লোকেরা হয়তো তার মেয়েকে বাঁচিয়েছিল, কারণ শেষ দৃশ্যে দেখা যায় তাদের মেয়ে খেলনা দেখতে দেখতে এক অচেনা লোকের সঙ্গে চলে যাচ্ছে, যে লোকটি ভিক্টরের পার্টিতেও ছিল। ক্যামেরা তখন বিল এবং এলিসের দিকে ধারণ করে। এখন প্রশ্ন হচ্ছে, যদি শুধু খেলনা দেখতে যেত যে, তাহলে সে পেছনে ফিরে তাকাতো না, কিন্তু সে এমনভাবে তাকিয়েছিল যেন বিদায় জানাচ্ছে। তাই অনেকেরই ধারণা নিজেদের বাঁচাতে হয়তো তাদের মেয়েকেই সেই লোকদের হাতে তুলে দিতে হয়েছিল। যদিও এর কোনো স্পষ্ট প্রমাণ নেই, সবই পর্যবেক্ষণ এবং অনুমানের উপরে ভিত্তি করে। শেষে খেলনার দোকানের পাশে টয় বক্সগুলোর কথা উল্লেখ না করলেই নয়। সেগুলোর উপরে ম্যাজিক সার্কেল নামে একটা চিহ্ন ছিল। ঠিক একই ধরনের বৃত্ত আমরা সিক্রেট পার্টির রিচুয়ালেও দেখতে পেয়েছিলাম। মুভির ডিরেক্টর খুব সূক্ষ্মভাবে এই ডিটেলটিও দেখিয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন, যদি এসব সত্যিই বাস্তব হয় তাহলে এত শক্তিশালী মানুষেরা কিভাবে এই মুভিতে মুক্তি দিতে পেরেছিল পরবর্তীতে? একটা উদাহরণ দিয়ে বোঝাই বিষয়টা। ধরুন আবি নামের একটা ছেলে দোকান থেকে একটা ক্যান্ডি ও একটা পেন্সিল চুরি করেছে। দোকানদার সন্দেহ করলেও আবির স্বীকার করলো যে সে ক্যান্ডিটা চুরি করেছে। এতে দোকানদারের সন্দেহ কমে গেল আর আবিরও বড় চুরির দায় থেকে বেঁচে গেল। এই মুভিটাও ঠিক তেমনই। আমাদের দেখানো হলো গোপন পার্টিতে শুধু কামনা বাসনা পূরণ হয়,
ফলে আমরা আর গভীরে ভাবার চেষ্টা করি না। কিন্তু গুজব আছে এসব পার্টিতে এমন কিছু ঘটতো যা দেখানোর মতো ছিল না। তাহলে কি সত্যিই আমাদের কাছ থেকে কিছু লুকানো হচ্ছে? আমি অন্তত এটাকে 100% বিশ্বাস করি খুব বড় ভয়ঙ্কর কিছু লুকোনো হচ্ছে। কারণ এই বিশ্বাসটা আমার আরও পোক্ত হয়েছে সম্প্রতি রিলিজ হওয়া অ্যাবস্টেইন ফাইলের বিভিন্ন বিষয়গুলো জানতে পারার পর। পরিচালকের মৃত্যুর আগে আমাদের গোপনে এমন কিছু দেখিয়ে গিয়েছিলেন যা আমরা জানার জন্য প্রস্তুত নই। এই প্রশ্নগুলোর উত্তর আসলে আপনাকেই খুঁজে নিতে হবে। আজকে এ পর্যন্তই রাখছি। এই পুরো ব্যাখ্যা এবং গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, কারণ এটা শুধু একটা মুভি ছিল না। এখানে ডিরেক্টর খুব ভালোভাবে বোঝাতে চেষ্টা করেছেন আমাদের ভদ্রতার মুখোশের আড়ালে আমরা আসলে নিজেরা কতটা পিশাচ।